والصبح بدا من طلعته والليل دجى من وفرته है नूर चेहरे पे तेरे और शाम की रौनक जुल्फों से अल्लाह 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 আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম। কেমন আছেন সবাই? আচ্ছা, আমাকে একটু ফার্স্টে কমেন্ট করেন তো যে আমার বোর্ড ক্লিয়ার কিনা এন্ড কথা ক্লিয়ার কিনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? বাহ, নাইস ভয়েস, থ্যাংক ইউ। হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের কি অবস্থা বলেন? রোজায় পড়াশোনা হচ্ছে ঠিকঠাক? পড়াশোনার কিন্তু কোনো বিকল্প নেই। ওকে, এই রোজায় যারা চিন্তা করছেন যে রোজার মাসটা যাক, রোজার মাসটা যাওয়ার মতো কোনো অপশন কিন্তু নাই আমাদের। যেটা করতে হবে সেটা হচ্ছে রোজার মাসটাকে কাজে লাগাতে হবে। আলহামদুলিল্লাহ, সুন্দর গজল, আলহামদুলিল্লাহ। ওকে, ক্লিয়ার। 2টা রমজান মাস স্যাক্রিফাইস করবেন লাইফ থেকে, একটা না একটা চাকরি ইনশাল্লাহ হবে। 2টা রমজান মাস মানে হচ্ছে 2 বছর টানা। 2 বছর যদি আপনি একটু কষ্ট করেন, 2 বছর ফিটস অ্যান্ড স্টার্স পরিশ্রম না করে, অর্থাৎ ইরেগুলার রিপোর্ট না দিয়ে যদি রেগুলার রিপোর্ট দেন, একটা না একটা সরকারি চাকরি ইনশাল্লাহ হবে। আর একটা সরকারি চাকরি হলে মোটামুটি ভাবে কমফোর্ট লাইফটা চলে যাবে। যাদের অনেক উচ্চাকাঙ্ক্ষা, যাদের ক্যাডার হতেই হবে, তাদের ব্যাপারটা আলাদা। যাদের মোটামুটি ভাবে চিন্তা ভাবনা আছে যে বাসায় থেকে এরকম একটা চাকরি যদি পাওয়া যায় সরকারি, যেমন আমি আমার কথা যদি বলি, আপনাদেরকে একটু মোটিভেশন দিই, কথাটা একদমই মানে বাস্তব। এই জন্য বলছি যে আপনাদের যাদের একটু ক্রিয়েটিভিটি আছে, যারা চিন্তা করছেন যে জবের পাশাপাশিও কিছু একটা আমি করতে পারবো বাসার মধ্যে, তাদের আসলে বাসা রিলেটেড যে জবগুলো রয়েছে এনডিআরসি বা হচ্ছে প্রাইমারি, এগুলোর জন্য চিন্তা করা উচিত। বা ব্যাংকেও হচ্ছে নিজের এলাকায় থেকে করা যায়। বিসিএস তো হচ্ছে অন্য অন্য এলাকায় থেকে করতে হয় সাধারণত মেইন ক্যাডারগুলো। সো আলটিমেটলি একটা যখন জব হয়ে যাবে আপনার, তখন আসলে সবকিছু চেঞ্জ হয়ে যাবে। এই যে আমি আজকে থেকে গত 2 বছর হচ্ছে আমার জবের, তার আগে যে 2টা রোজা ছিল, তার আগে 3টা রোজা, অ্যাকচুয়ালি 3টা রোজা আমি হচ্ছে এই সময়টা প্রিপারেশন নেওয়ার জন্য ঢাকায় ছিলাম। ঈদের কয়েকদিন আগে বাসায় আসতাম। আর ঈদ যে করতাম, ঈদ করার মধ্যেও মনের মধ্যে ওরকম ভাবে ফিল পাইতাম না বা হচ্ছে শান্তি পেতাম না। সত্যি কথা যেটা আছে, মনে হতো সবসময় একটা কেন জানি একটা অজানা টেনশন কাজ করতে। আচ্ছা, কি হবে আলটিমেটলি লাইফটার মধ্যে? সবসময় কি এরকম অনিশ্চয়তার মধ্যে যাবে? তো এখন যখন আমার একটা জব আছে আল্লাহর রহমতে, এবং পাশাপাশি আমি এই যে বই বা হচ্ছে এগুলা কাজ করছি, তো এখন না মেন্টাল একটা স্যাটিসফ্যাকশন কাজ করে। মনে হয় যে না, একটা তো পায়ের নিচে মাটি আছে। ধরেন আমার এই যে কোচিং থাকলো না বা বই থাকলো না, কিন্তু আলটিমেটলি জবটা আমার ইনশাল্লাহ থাকবে। এটা কোনো সাধারণ অর্থে কোনো দুর্ঘটনা না ঘটলে যাওয়ার কথা না। এখন মাস শেষ হলে আলটিমেটলি আল্লাহর রহমতে এই যে 20-22 হাজার টাকা আসতেছে, তারপরে হচ্ছে আপনার পাশাপাশি যে ঈদের সময় এক্সট্রা ভাবে কিছু বোনাস আসছে, তারপরে যে বিভিন্ন প্রোগ্রামগুলোতে হচ্ছে কিছু ইয়া আসে, আর্নিংস আসে। তো এগুলো সবকিছু মিলাই একটা মোটামুটি ভাবে মনের মধ্যে একটা শান্তি কাজ করে যে না, কিছু যদি নাও থাকে অ্যাটলিস্ট খেয়ে পরে বাঁচতে পারবো, এরকম একটা ফিলিংস কাজ করে। তো সরকারি চাকরিটা একটা নিরাপত্তার জায়গা, আসলে একটা স্যাটিসফ্যাকশনের জায়গা। তো আপনার
দুইটা হচ্ছে রমজান যদি আপনি খুব ভালোভাবে পরিশ্রম করেন, অর্থাৎ দুইটা রমজান বলতে আমি বোঝাচ্ছি টানা 2 বছর, 2 থেকে আড়াই বছর যদি কেউ টানা পরিশ্রম করে তাহলে ইনশাল্লাহ তার কোনো না কোনো একটা সরকারি জব হবে। এবং একটা সরকারি জব লাইফের দরকার। এখনকার যে পার্সপেক্টিভ, আর্থসামাজিক অবস্থা থেকে শুরু করে অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা, রাজনৈতিক অবস্থা, সবকিছু কিন্তু ইনস্টেবল, মানে হচ্ছে কোনো কিছু স্টেবল না। তো যার কারণে হচ্ছে আপনি আলটিমেটলি একটা বিজনেস শুরু করবেন, বিজনেসটা আজকে থেকে 2 বছর পরে গিয়ে কি অবস্থায় দাঁড়াবে আপনি জানেন না। দেন হচ্ছে আপনি অন্য কিছু একটা করতে যাবেন, পলিটিক্স করবেন, পলিটিক্যাল কোনো ঠিক ঠিকানা নাই আসলে কোন দিকে যাচ্ছে। তো সবকিছু যেভাবে অনিশ্চিত, সেই তুলনায় অ্যাটলিস্ট একটা আপনি যদি 12 গ্রেডের নিচের দিকে একটা সরকারি চাকরি আল্লাহর রহমতে হয় আপনার 9 থেকে 12 গ্রেডের মধ্যে যে কোনো একটাতে, অ্যাটলিস্ট আপনি ফ্যামিলি নিয়ে খেয়ে পরে সুন্দর করে লাইফ লিড করতে পারবেন। এর পাশাপাশি যদি আপনার আর্নিংস বাড়ানোর কোনো টেকনিক থাকে, আপনার যদি কোনো স্কিল থাকে, সেই স্কিলকে যদি কাজে লাগাতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ বাড়তি কিছু ইনকাম হলেই কিন্তু ফ্যামিলি ভালোভাবে চলে যাবে। এন্ড সবচেয়ে ভালো মানে সবচেয়ে সম্ভবত জীবনে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ফ্যামিলির সাথে স্টে করা। আপনি যদি ফ্যামিলির সাথে থাকতে পারেন এবং একটু যদি ভালোভাবে খেয়ে পরে থাকতে পারেন তাহলেই আমার মনে হয় এনাফ। একদম সবসময় বাড়ি গাড়ি সবকিছু লাগবে এরকম চিন্তা ভাবনা মনে হয় না করাই ভালো। ওকে, সো এই জন্য বলছি যে এই কথাগুলো বলার উদ্দেশ্য যে রমজান মাসে যারা চিন্তা করছেন যে রোজা থেকে টায়ার্ড লাগছে, আজকে না পড়ি কালকে পড়বো, এই চিন্তাগুলো প্লিজ করেন না। কারণ হচ্ছে আপনার 2টা রমজান মাস কষ্ট করলে আগামী রমজানগুলো ইনশাল্লাহ ভালো কাটবে। সো এই জিনিসগুলো চিন্তা ভাবনা বাদ। আজকে আসবো আমরা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর প্রথম এবং দ্বিতীয় অধ্যায়। প্রথমে বলে রাখি, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর যে প্রথম অধ্যায়টা আছে এটা পুরো ইন্টারন্যাশনালের সমান, মানে ইন্টারন্যাশনালের বাকি যে চ্যাপ্টার গুলো আছে এগুলো সবগুলোর সমান হচ্ছে ইন্টারন্যাশনালের প্রথম অধ্যায়টা। সো প্রথম অধ্যায়টা খুব স্বাভাবিকভাবে অনেক বড় জায়গা, তবে আমি সিলেক্টিভ কিছু জায়গা আপনাদেরকে আজকে দেখিয়ে দেবো যে জায়গাগুলো আপনারা পড়বেন। ইন্টারন্যাশনালের প্রথম অধ্যায় সাধারণত মহাদেশ, দেশ পরিচিতি আছে, এগুলো থেকে বোঝানোর তেমন কোনো কিছু নাই, তবে আমি বলে দেবো যে এই যে জায়গাগুলো থেকে এক্স্যাক্টলি কোন জায়গাগুলো বিসিএস এ কোশ্চেন হয় সেই জায়গাগুলো যদি আপনি ধরে ধরে একটু পড়েন তাহলেই হচ্ছে কমন পাবেন। এখন আসি যে দেশ পরিচিতি যে জায়গাটা আছে, দেশ পরিচিতির জায়গাটার মধ্যে অবশ্যই এবং অবশ্যই রিসেন্ট টপিক গুলো হচ্ছে সবচেয়ে বেশি ভ্যালুয়েবল। অর্থাৎ বর্তমান সময়ে যে দেশটা একদম হট টপিকের মধ্যে রয়েছে সেই দেশটার হয় রিসেন্ট কোনো প্রশ্ন আসবে অথবা হচ্ছে ওই দেশেরই বেসিক কোনো কোশ্চেন আসবে। সাপোজ এখনকার পারপাসে যে সবচেয়ে আলোচিত দেশগুলো কি কি, সবচেয়ে আলোচিত দেশ অবশ্যই হচ্ছে ফিলিস্তিন, ইসরায়েল, তারপরে হচ্ছে আপনার ইরান, তারপরে হচ্ছে চীন, তারপরে ভারত, তারপরে বাংলাদেশ, মিয়ানমার, তারপরে হচ্ছে এদিকে আপনার আছে হচ্ছে সৌদি আরব। এগুলো হচ্ছে সব সময়ের জন্য, বা উপাসের মধ্যে যেমন রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়া ইউক্রেন, আর ইউএস এর প্রধানমন্ত্রী চেঞ্জ হয়ে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার কারণে হচ্ছে ইউএসএ। এই দেশগুলো সবসময় ইম্পর্টেন্ট। এই দেশগুলো থেকে বর্তমান সময়ে যে চুক্তিগুলো হচ্ছে, যে স্বাক্ষরগুলো হচ্ছে, এগুলো আপনাদের খোঁজ রাখতে হবে। এখন কথা যে ভাইয়া বর্তমান সময়ে কোন দেশগুলো আলোচনায় আছে অথবা কোন দেশগুলো এখন হচ্ছে পপুলার, এগুলো সম্পর্কে আমরা জানবো কিভাবে? এগুলো জানার জন্য আমাদের একটু নিউজ দেখতে হবে। নিউজের মধ্যে যে দেশগুলো সম্পর্কে বিভিন্ন আমরা ইনফরমেশন গুলো পাই সেগুলো আপনারা একটা কাজ করবেন, আপনারা ইউটিউবের মধ্যে বিডি ভিউজ অথবা বিডি ইনফোটেইনমেন্ট এই দুইটা চ্যানেল একটু দেখবেন। এখানের মধ্যে সব সময় যে হট টপিক গুলো রয়েছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর, এই ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর হট টপিক গুলো আলোচনা করা হয়। অ্যাটলিস্ট আপনারা এই চ্যানেলগুলো দেখলে বুঝে যাবেন যে এখনকার পারপাসে কোন দেশগুলো হচ্ছে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে। ওকে, আর একটা কথা যে ইন্টারন্যাশনাল পড়ার সময় অবশ্যই এবং অবশ্যই আমাদের ম্যাপ থেকে পড়তে হবে, ম্যাপ দেখে দেখে পড়তে হবে। আপনারা যত বেশি ম্যাপ দেখে পড়াশোনাগুলো করবেন তত বেশি আমাদের জন্য ব্যাপারগুলো আয়ত্ত করা বা হচ্ছে বুঝাতে সহজ হয়ে যাবে। তো প্রথম অধ্যায়ের মধ্যে যদি আমরা আসি, ইন্টারন্যাশনালের প্রথম অধ্যায়ের প্রথম যে জায়গাটা আমরা পড়বো সেটা হচ্ছে সভ্যতা, মানব সভ্যতা। এখন এই সভ্যতা থেকে যে প্রশ্নগুলো আসে এগুলা মেইনলি বিসিএস এর মধ্যে একদম মেইনলি যে জায়গাটা থেকে প্রশ্ন আসে সেটা হচ্ছে সভ্যতাটা কোথায়। অর্থাৎ মেসোপটেমীয় সভ্যতা, সর্বপ্রাচীন সভ্যতা আমরা জানি মেসোপটেমীয় সভ্যতা। সভ্যতাকে আমরা জনপদ পড়েছিলাম না গতদিনে, যে কিছু মানুষ মিলে বসবাস করে যে জায়গাগুলোতে, সেগুলোকে জনপদ বলা হয় বাংলার ক্ষেত্রে। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর ক্ষেত্রে বড় বড় জায়গাগুলো মিলে যারা যে মানুষজন বসবাস শুরু করেছিল একতে, সেগুলো হচ্ছে সভ্যতা। যেমন সবচেয়ে প্রাচীন সভ্যতা হচ্ছে মেসোপটেমীয় সভ্যতা, বাংলায় সবচেয়ে প্রাচীন জনপদ পুন্ড্র জনপদ। তো এই যে সভ্যতাটা আসলে কোথায় অবস্থিত, কোন জায়গার মধ্যে সভ্যতাটা গড়ে উঠেছিল, এটা হচ্ছে সবচেয়ে ভাইটাল। বিসিএস এ যে প্রশ্নটা আসবে সেটা সাধারণত এখান থেকেই বেশি আসে, এর বাইরে তেমন প্রশ্ন হয় না। এই জন্য প্রত্যেকটা সভ্যতা যখন আপনারা পড়বেন তখন এগুলা পড়বেন, এবং সভ্যতাদের আবিষ্কার, অর্থাৎ কোন সভ্যতা কোন জিনিসটা আবিষ্কার করেছে, সভ্যতার আবিষ্কার, এই দুইটা জিনিস হচ্ছে আপনাদের
পড়তে হবে। ওকে, এখন আবিষ্কার বলতে কি বোঝায়, যে চন্দ্র ক্যালেন্ডার কোন সভ্যতার আবিষ্কার, অথবা হচ্ছে চাকার ব্যবহার শুরু করে কোন সভ্যতার মানুষ, আগুনের ব্যবহার শুরু করে কোন সভ্যতার মানুষ, অথবা দিক নির্ণয় পদ্ধতি আবিষ্কার করে কোন সভ্যতা, ক্যালেন্ডার আবিষ্কার করে কোন সভ্যতার মানুষ। এই যে আবিষ্কারগুলো আছে, এই দুইটা টপিক বা দুইটা জায়গা থেকে সাধারণত বিসিএস এর কোশ্চেনগুলো হয়। এখন আমরা কোন কোন সভ্যতাগুলো পড়বো, এটা হচ্ছে ফ্যাক্ট। সভ্যতাগুলো যেটা পড়বো আমরা, সেটা হচ্ছে প্রথম পড়বো মেসোপটেমিয়া সভ্যতা, সবচেয়ে ইম্পর্টেন্ট মেসোপটেমীয় সভ্যতা। এরপরে যে সভ্যতা আমাদের পড়তে হবে সেটা হচ্ছে সিন্ধু সভ্যতা, সিন্ধু। মিশর সভ্যতা, মিশরীয়। এরপর হচ্ছে চৈনিক সভ্যতা, মায়া, ইজিয়ান। খুব বেশি পড়া নাই কিন্তু এখানে, খুব সামান্য সামান্য পড়া। ওকে, গ্রিক সভ্যতা ইম্পর্টেন্ট, গ্রিক। রোমান আছে না, গ্রিক সভ্যতায় প্রচুর প্রশ্ন হয়, গ্রিক সভ্যতা একটু ভালোভাবে দেখবেন আপনারা। রোমান, আজটেক, ইনকা, এই কয়েকটা সভ্যতা একটু আপনাদের ডিটেল পড়ে, বাকি সভ্যতাগুলোর যদি আমরা প্রিভিয়াস ইয়ারের পড়ে ফেলি তাহলেই হবে। এখানে কিন্তু অনেক কিছু আছে, ধর্ম আছে, রাষ্ট্রের উপাদান আছে, মানে অনেকগুলো টপিক আছে, কিন্তু এই টপিকগুলো থেকে বিসিএস এর প্রশ্ন হয় না, এগুলো নিয়ে আমরা আলোচনাও করব না, কারণ বিসিএস এ যেহেতু এগুলো থেকে প্রশ্ন হয় না। এই যে সভ্যতাগুলো, তাহলে সভ্যতা থেকে মূলত আমরা কোন দুইটা জিনিস ফোকাস করব, একটা হচ্ছে সভ্যতাগুলো কোথায় গড়ে উঠেছে, সভ্যতাগুলোর বিখ্যাত আবিষ্কার, অর্থাৎ কোন সভ্যতায় কোন জিনিসটা আবিষ্কৃত হয়েছে। এটা যদি আমরা পড়ি তাহলে সভ্যতার খেলা শেষ। আর সভ্যতায় খুব একটা প্রশ্ন হয় না বিসিএস এ, একটা প্রশ্ন মাঝে মাঝে হয়, মাঝে মাঝে হয় না। এখন আমরা আসি মহাদেশ এবং দেশ, যে জায়গাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। মহাদেশ এবং দেশ, কোন কোন দেশগুলো পড়বো, কেমন প্রশ্ন আসছে, সেটাকে আমরা একটু দেখি। প্রথম হচ্ছে মহাদেশ। মহাদেশ সম্পর্কিত তথ্য যদি আমি বলি, মহাদেশ সম্পর্কিত এখন পর্যন্ত বিসিএস আসছে সবচেয়ে ছোট মহাদেশ কোনটা, 45 আসছে, সবচেয়ে বড় মহাদেশ কোনটা, এই দুই ধরনের প্রশ্ন আসছে, আর কিছু আসে নাই। তবে প্রশ্ন মহাদেশ থেকে আসলে এর পরবর্তীতে আসতে পারে যে জনসংখ্যার ভিত্তিতে বড় কোনটা, ছোট কোনটা, আয়তনের ভিত্তিতে বড় কোনটা, ছোট কোনটা। ওকে, এই ধরনের মহাদেশ ছাড়া, 7টা মহাদেশ ছাড়া অন্য কোনো প্রশ্ন আসে না। যে জায়গাগুলো থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে দেশ। এখন দেশের মধ্যে আমরা মহাদেশ ভিত্তিক দেশ আমরা আলোচনা করি, যে কোথায় আমরা বেশি মার্ক পাবো। দক্ষিণ এশিয়ার কথা যদি আমরা বলি, প্রথম আমাদের পড়তে হবে হচ্ছে ভারত। দক্ষিণ এশিয়া থেকে ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, শত্রু রাষ্ট্র সবই। সো আমাদের ভারত সম্পর্কে এখন পর্যন্ত 45-এ প্রশ্ন আসছে, 43-এ প্রশ্ন আসছে, 42-এ প্রশ্ন আসছে, তারপরে হচ্ছে 40-31-এ প্রশ্ন আসছে, 40-31 দিয়েছে, ভারত থেকে প্রশ্ন আসছে। তার মানে ভারত থেকে প্রায় সময় একটা প্রশ্ন হয়। ভারতের মধ্যে কি কি প্রশ্ন আসে, ভারতের মধ্যে সবার চেয়ে বেশি ইম্পর্টেন্ট জায়গাটা হচ্ছে সেভেন সিস্টার্স। সেভেন সিস্টার্স, এই সেভেন সিস্টার্স থেকে প্রায় সময় প্রশ্ন আসে। এরপরে ইম্পর্টেন্ট হচ্ছে ভারতের সাথে আমাদের যে চুক্তিগুলো রয়েছে, বিশেষ করে গঙ্গার পানি চুক্তি, তিস্তার পানি চুক্তি, এই চুক্তিগুলো ইম্পর্টেন্ট আমাদের সাথে। এবং সীমানা, ভারতের সাথে আমাদের যে সীমানার জায়গাটা রয়েছে, এই সীমানা, এই তিনটা জায়গা হচ্ছে ভারতের জন্য বেশি ইম্পর্টেন্ট। এর পাশাপাশি নির্বাচন, ভারতের নির্বাচন থেকে মাঝে মাঝে একটা দুইটা প্রশ্ন হয়। এই 4টা জিনিস যদি আমরা ভারত থেকে পড়ি তাহলে মোটামুটি ভাবে আমাদের হয়ে যাবে। মোস্ট বোরিং সাবজেক্ট, হ্যাঁ বোরিং সাবজেক্ট, হার্ড সাবজেক্ট, কিন্তু এটা মোটামুটি ভাবে প্রথম অধ্যায়টাই এরকম, কিন্তু দ্বিতীয় তৃতীয় চতুর্থ অধ্যায়গুলো কিন্তু এতটাও বোরিং বা হচ্ছে হার্ড না। প্রথম অধ্যায় অনেক বেশি পড়া, আমি তো বললাম পুরো ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সই হচ্ছে প্রথম অধ্যায়টা সমান। প্রথম অধ্যায় বিশাল পড়া, এই জন্য আমরা একটু কমিয়ে নেওয়ার চেষ্টা করবো আজকে পড়াগুলো। তাহলে দক্ষিণ এশিয়ার প্রথম যে দেশটা পড়বো আমরা সেটা হচ্ছে ভারত, এবং ভারত থেকে কোন ধরনের প্রশ্নগুলো আসে এটা আমরা দেখলাম। এরপরে যে দেশটা পড়বো আমরা সেটা হচ্ছে আফগানিস্তান। আফগানিস্তান, আফগানিস্তান থেকে এখন পর্যন্ত 46, 42, 31 বিসিএস এ প্রশ্ন আসছিল। 46, 42 এবং 41। আপনারা আলালসান ম্যাপটাও দেখতে পারেন অথবা কনফিডেন্সের ম্যাপটাও দেখতে পারেন, ম্যাপ ভালো, কনফিডেন্সের ম্যাপটাই ভালো বেশি। আফগানিস্তান থেকে আসছে হচ্ছে 46, 42, 41। রিসেন্টলি আফগানিস্তানের সেনা শূন্য প্রত্যাহার থেকেই মূলত প্রশ্নগুলো আসছে এখনকার বিসিএস বা হচ্ছে অন্যান্য কম্পিটিটিভ এক্সামে। সো আপনারা এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। ওকে, এরপরে হচ্ছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র যেটা আছে সেটা হচ্ছে মিয়ানমারের সাথে সবসময় আমাদের ঝামেলা। মিয়ানমারের সাথে আমাদের নিয়ে ঝামেলা, রোহিঙ্গা নিয়ে ঝামেলা। তাছাড়াও মিয়ানমারের যে এখন বিদ্রোহী গোষ্ঠীগুলো মাথা চাড়া দিচ্ছে, এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। মিয়ানমার থেকে এখন পর্যন্ত 43, 39, 48 এ প্রশ্ন আসছে। 43, 39 এবং 38, এই তিনটা দেশ আমরা হচ্ছে একদম মেইনলি দেখবো।
আমাদের দক্ষিণ এশিয়া থেকে। এই তিনটা দেশের পাশাপাশি আমরা একটু করে দেখে রাখতে পারি যে দেশগুলো, এগুলো থেকে তেমন বিসিএস এ প্রশ্ন আসে নাই। শ্রীলঙ্কা শুধু 44 বিসিএস এ প্রশ্ন আসছিল, কারণ শ্রীলঙ্কার যে একদম ধস নেমেছিল এবং ওখান থেকে যে পরিত্রাণ পেয়েছে সেই জিনিসগুলো এখান থেকে, এবং মালয়েশিয়া ইন্দোনেশিয়া হোপফুলি দক্ষিণ এশিয়া থেকে এই কয়েকটা দেশ দেখলেই আমরা এখান থেকে যদি প্রশ্ন হয় পেয়ে যাব। তবে যেটা আপনারা প্রথম করবেন যে দেশগুলো সম্পর্কে এখন পর্যন্ত যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো আসছে এগুলো ভালো করে পড়ার চেষ্টা করবেন। ডিটেইল পড়ার আগে প্রিভিয়াস গুলো দেখে আইডিয়া নেবেন যে এক্স্যাক্টলি কি ধরনের কোশ্চেন গুলো হয়। ওকে, এইগুলো দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়া। এরপর আসি মধ্য এশিয়া। এবার আসবো হচ্ছে মধ্য এশিয়া। কোন কোন দেশগুলো পড়বো আমরা? মধ্য এশিয়ায় কোন কোন দেশগুলো পড়বো? মধ্য এশিয়ায় প্রথম আমাদের এখনকার প্রেক্ষাপটে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দেশগুলো হচ্ছে ইসরায়েল, ফিলিস্তিন, ইসরায়েল থেকে এখন পর্যন্ত প্রশ্ন আসছে আমাদের 42, 35, 26 বিসিএস, 42, 35 এবং 26তম বিসিএস এ। আর ফিলিস্তিন থেকে এখন পর্যন্ত প্রশ্ন আসছে হচ্ছে 41, 23, 25, 41, 23, 25। তবে 47 বিসিএস এই দুইটা থেকে একটা থেকে প্রশ্ন একটা আসতে পারে। বিশেষ করে যুদ্ধবিরতি চুক্তি কখন হলো, কার ইয়াতে যুদ্ধবিরতি, কার মধ্যস্থতা যুদ্ধবিরতি চুক্তি হলো, এবং এদের পক্ষে কে কে কোন কোন দেশগুলো কার পক্ষে অবস্থান করেছিল, এগুলো থেকে একটা প্রশ্ন আমাদের 47 বিসিএস প্রিলিমিনারিতে চলে আসতে পারে। হ্যাঁ, এই জন্য আমাদের কিন্তু ইসরায়েল এবং ফিলিস্তিন সম্পর্কে বর্তমান যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো একটু পড়তে হবে। এরপরে যে জায়গাগুলো হচ্ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট, সেগুলো হচ্ছে আমাদের, এগুলো থেকে তেমন বেশি প্রশ্ন আসে না, কিন্তু এই সৌদি আরব থেকে প্রশ্ন আসে। সৌদি, তারপরে হচ্ছে ইরান, ইরাক, সিরিয়া এবং তুরস্ক, এই কয়েকটা দেশ সম্পর্কে আমাদের জানতে হবে। সৌদি, ইরান, ইরাক, সিরিয়া, তুরস্ক, এই কয়েকটা দেশ আমাদের মধ্য এশিয়া থেকে জানতে হবে। ওকে, এই দেশগুলো থেকে সবার আগে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো একটু দেখে নেবেন, আর কোশ্চেনগুলো দেখার পরে যেটা করবেন সেটা হচ্ছে দেশগুলো একটু রিডিং পড়বেন। মধ্য এশিয়ার পরে যাব হচ্ছে আমাদের মধ্য এশিয়া বা মধ্যপ্রাচ্য, এরপরে হচ্ছে দূরপ্রাচ্য। দেখি দূরপ্রাচ্যে কোন কোন দেশগুলো আমরা একটু দেখব। দূরপ্রাচ্য থেকে প্রথম যে ইম্পর্টেন্ট আমাদের জন্য দেশটা, সেটা হচ্ছে আপনারা সবাই জানেন যে চীন। চীন থেকে একটা প্রশ্ন মাঝে মাঝে আসে, মানে বেশিরভাগ ক্ষেত্রেই আসে, যেমন 46, 45, 42, 40, এগুলো সব বিসিএস এ একটা করে প্রশ্ন আসছিল হচ্ছে চীন থেকে। ওকে, সো চীন আমাদের ডিটেইল পড়তে হবে। চীনের পাশাপাশি আমাদের দুইটা দেশ আরেকটু ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কোরিয়া আর জাপান। জাপান তুলনামূলক বেশি ইম্পর্টেন্ট কোরিয়ার চেয়ে আমাদের প্রেক্ষাপটে। এই দুইটা দেশ একটু দেখতে হবে। ওকে, এই হচ্ছে আমাদের দূরপ্রাচ্য। তাহলে এশিয়া থেকে আমরা মাত্র খুব সম্ভবত এতগুলা দেশের মধ্যে আমি মনে হয় 6টা বা 7টা দেশের নাম লিখছি। এই 6-7টা দেশ আপনাদের হচ্ছে কি করতে হবে, এই 6-7টা দেশ হচ্ছে আমাদের যে এশিয়া মহাদেশ আছে, এখান থেকে ডিটেইল পড়তে হবে। বাকি দেশগুলো যদি আপনি নাও পড়েন, অ্যাটলিস্ট এগুলোর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখে যাবেন। ওকে, এরপরে আমরা যে জায়গাটা যাব সেটা হচ্ছে ইউরোপের কোন কোন দেশগুলো পড়বো? ইউরোপের প্রথম দেশগুলো পড়ার আগে যে জিনিসটা আপনারা দেখতে হবে সেটা হচ্ছে বাল্টিক ও স্ক্যান্ডিনেভিয়ান দেশসমূহ।
বাল্টিক এবং স্ক্যান্ডিনেভিয়ান যে দেশগুলো রয়েছে এগুলো হচ্ছে আমাদের অবশ্যই এবং অবশ্যই পড়তে হবে। ভাইয়া রাশিয়া কি ইউরোপের মহাদেশে? হ্যাঁ, রাশিয়া ইউরোপের। রাশিয়ার বেশিরভাগ অংশ হচ্ছে আমাদের এশিয়া মহাদেশে, মানে হচ্ছে ভূমিটা, কিন্তু মেইন যে ওদের মাদারল্যান্ড বা হচ্ছে যেখান থেকে পরিচালনা হয় সবকিছু, এটা হচ্ছে ইউরোপের মধ্যে পড়ার জন্য তারা নিজেদেরকে ইউরোপের দেশ হিসেবে পরিচয় দেয়। ভূমি ইউরোপে পুরাটা নাই, যে ভূমি যে এশিয়া মহাদেশের মধ্যে পড়ছে, এই জন্য তো ইউরেশিয়ান কান্ট্রি বলা হয় রাশিয়াকে। ওকে, বাল্টিক এবং স্ক্যান্ডিনেভিয়ান, বাল্টিক সাগরের আশেপাশে যে দেশগুলো আছে এবং স্ক্যান্ডিনেভিয়ান যে আফিন সুদে, মানে 6টা দেশ রয়েছে, ফিনল্যান্ড, সুইডেন, এই এই যে নরওয়ে, এই 6টা দেশ, এগুলো প্রায় সময় প্রশ্নের মধ্যে আসবে। নিচের কোনটি বাল্টিক অঞ্চলের দেশ, নিচের কোনটি স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের দেশ। এই জায়গাটা থেকে খুবই গুরুত্বপূর্ণ, এই জায়গাটা থেকে প্রশ্ন আসে। এবার দেশের মধ্যে আসি, যে দেশের মধ্যে প্রথম যে ইম্পর্টেন্ট দেশ সেটা হচ্ছে ইউকে বা যুক্তরাজ্য, সরি। এই যুক্তরাজ্য থেকে প্রচুর পরিমাণ প্রশ্ন হয়। এখন পর্যন্ত যুক্তরাজ্য থেকে 42, 41, 40 টানা 3টা বিসিএস এ প্রশ্ন আসছে, 42, 41 এবং 40তম বিসিএস এ। ইউকের পরে যে জায়গাটা আমাদের জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইতালি, সরি, ইতালি থেকে একবার প্রশ্ন আসছে। এগুলা হচ্ছে কয়েকটা আছে যেগুলা এত বেশি ইম্পর্টেন্ট না আমাদের এখন বর্তমান প্রেক্ষাপটে। রাশিয়া খুবই ইম্পর্টেন্ট, রাশিয়া থেকে প্রশ্নই আসছে হচ্ছে 38-এ 2টা এবং 35 বিসিএস এ, তবে এখন প্রশ্ন আসবে। তারপরে ইউক্রেন, ভলোদিমির জেলেনস্কি। তারপরে হচ্ছে ফ্রান্স। তাহলে রাশিয়া, ইউক্রেন, ফ্রান্স, যুক্তরাজ্য, এগুলো হচ্ছে আমাদের ইউরোপ মহাদেশের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট দেশ। এরপরে আছে জার্মানি। তাহলে আমরা যখন ইউরোপ মহাদেশ পড়বো, এই কয়েকটা দেশ আগে সবার আগে ভালোভাবে পড়ে তারপরে বাকি যে দেশগুলো রয়েছে সেগুলোতে আমরা যেটা করতে পারি সেটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো পড়ে ফেলতে পারি। তাহলে অনেকগুলো দেশের মধ্যে আমরা কয়েকটা দেশ হচ্ছে সবচেয়ে গুরুত্ব দেব, এটা হচ্ছে এই 5টা দেশ: যুক্তরাজ্য, রাশিয়া, ইউক্রেন, ফ্রান্স এবং জার্মানি। ইউরোপের পরে আসি আফ্রিকা। আফ্রিকা থেকে কোন দেশগুলো পড়বো? আফ্রিকা থেকে প্রথম যে দেশটা পড়বো সেটা হচ্ছে আমাদের মিশর, এরপরে সুদান, এরপরে হচ্ছে সোমালিয়া। আফ্রিকার মহাদেশ তুলনামূলক কম ইম্পর্টেন্ট, ইথিওপিয়া। দক্ষিণ আফ্রিকাটাই বেশি ইম্পর্টেন্ট কারণ এটা ব্রিক্স এর সদস্য। ওকে, এই কয়েকটা দেশ হচ্ছে আমরা এখান থেকে পড়বো। কি কি বললাম তাহলে? মিশর, সুদান, সোমালিয়া, ইথিওপিয়া এবং দক্ষিণ আফ্রিকা, এখানকার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট এই কয়েকটা দেশ। এরপরে আসে আফ্রিকা মহাদেশ, সরি আমেরিকা। আমেরিকা মহাদেশের আমরা জানি যে সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের জন্য ইউএসএ থেকে সাধারণত একটা প্রশ্ন হবেই। ইউএসএ থেকে এখন পর্যন্ত যদি আপনারা দেখেন তাহলে 45, 44, 41, 38, 45, 44, 41, 38 এইসব বিসিএস এখন পর্যন্ত প্রত্যেক বিসিএস হচ্ছে প্রশ্ন আসছে, এই জন্য আমেরিকা আমাদের পড়তে হবে। এরপরে যে একটু ইম্পর্টেন্ট এর চেয়ে কম কিন্তু আমাদের কানাডা, মেক্সিকো এত বেশি ইম্পর্টেন্ট না, ইউএসএ, কানাডা এই দুইটা ভালো করে পড়বেন। ওকে, বিশেষ করে ইউএসএ প্রেসিডেন্ট নির্বাচন খুবই ইম্পর্টেন্ট, ইউএস এর প্রেসিডেন্ট নির্বাচনটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জায়গা। এখন আসি, এই যে দেশগুলো পড়লেন যে প্রিসাইজ প্রিলি এমসিকিউ ঈদের পরে আসবে।
তুরস্কের ইস্তাম্বুলেই আছে। আর দেশ ওইটা হচ্ছে জায়গা, আর দেশ যদি বলে কোন দেশটা দুইটা মহাদেশের মধ্যে পড়ছে তখন এশিয়া, আর জায়গা যদি বলে তাহলে তুরস্কের ইস্তাম্বুল। আচ্ছা, এই যে এখন দেশগুলো পড়লেন না, দেশগুলো পড়ার সময় কোন জিনিসগুলো আপনারা মাথায় ভালো করে রাখবেন আমি একটু বলি। যখন দেশগুলো পড়বেন এই জিনিসগুলো প্রায় সময় আসে। একটা হচ্ছে রাজধানী, মুদ্রা, এগুলো তো বেসিক জিনিস আপনারা পড়বেনই। এই দেশগুলোর পূর্ব নাম ও ভৌগোলিক উপনাম, পূর্ব নাম ও ভৌগোলিক উপনাম। উল্লেখ্য উল্লেখযোগ্য পরিমাণ প্রশ্ন আসে এই জায়গাটা থেকে, পূর্বনাম এবং ভৌগোলের। যেমন হচ্ছে থাইল্যান্ডের পূর্বনাম কি ছিল, ধরেন এরকম প্রশ্ন আসতে পারে যে সিয়াম। অথবা কোন দেশকে শ্যাম দেশ বলা হয়, থাইল্যান্ডকে বলা হয়। অথবা আপনাদের এইভাবে আসবে ব্রহ্মদেশ বলতে কোন দেশকে বলা হয়, আমরা জানি ব্রহ্মদেশ কিন্তু মিয়ানমারকে বলা হয়। এইভাবে করে মানে হচ্ছে ইরাকের প্রাচীন নাম কি, ইরাকের প্রাচীন নাম হচ্ছে মেসোপটেমিয়া, কারণ মেসোপটেমিয়া সভ্যতা যে জায়গাটা ছিল এটা হচ্ছে ইরানে ছিল। তারপর হচ্ছে ডয়েসল্যান্ডের বর্তমান নাম কি, ডয়েসল্যান্ডের বর্তমান নাম কিন্তু জার্মানি। এই যে পূর্বনাম এবং উপনাম যে জায়গাটা আছে, এই জায়গা থেকে প্রায় সময় আমাদের প্রশ্ন হয়, এই জায়গাটা আমাদের জানতে হবে। দ্বিতীয় যে জায়গাটা জানতে হবে, বিখ্যাত শহরগুলোর নাম জানতে হবে। এই যে দেশগুলোর বিখ্যাত শহর বা জায়গা, বিখ্যাত শহর বা জায়গা। ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায়, এরকম আসবে। অথবা গ্রেট হল কোথায় অবস্থিত, ওকে, বাংলাদেশ ভবন কোথায় অবস্থিত। বিখ্যাত শহর বা জায়গাগুলো যেগুলো আছে দেশের নাম পড়ার সময় অবশ্যই এবং অবশ্যই এগুলো জানতে হবে। পাশাপাশি ভাবে এই দেশগুলোর যে জায়গা জানতে হবে, এটা হচ্ছে যে দেশগুলোর পার্লামেন্টের নাম বা আইনসভার নাম, আইনসভা। তাহলে আমরা দেশ, নাম, রাজধানী, রাজধানী মুদ্রা তো জানবো, এর পাশাপাশি পূর্ব নাম ও ভৌগোলিক উপনাম যখন পড়বেন আপনারা একটু দেখে নেবেন। বিখ্যাত শহর বা জায়গা যেটা যেটা আছে দেখবেন, আর এদের আইনসভার নামগুলো দেখে নিতে হবে। ওকে, এইগুলো হচ্ছে আমাদের প্রথম অধ্যায় সম্পর্কিত আলোচনা। এই জিনিসগুলো যদি পড়েন তাহলে প্রথম অধ্যায়ে পড়াটা অনেকটা কমে আসবে এবং আপনি প্রশ্ন কমন পাওয়ার একটা সম্ভাবনা থাকবে। এখন আসলে আমরা দ্বিতীয় অধ্যায়টার মধ্যে কি কি আলোচনা করা হয়েছে এবং কোথা থেকে কোশ্চেনগুলো মূলত আসে সেগুলো নিয়ে একটু আলোচনা করি। দ্বিতীয় অধ্যায়ের শুরুতে যে জিনিসটা আছে আমাদের, সেটা হচ্ছে কিছু বিপ্লব আছে। এই বিপ্লবগুলো আমাদের জানতে হবে। এখন বিপ্লব থেকে কি জানতে হবে, কিছুই না। বিপ্লব থেকে বিপ্লবের সময়কাল জানতে হবে, কখন হয়েছিল, কেন হয়েছিল, এই তিনটা জিনিস জানতে হবে। বিপ্লবের সময়, বিপ্লব কেন হয়েছিল, কারণ জানতে হবে, শেষ। এই দুইটা জিনিস থেকে আসে। এখন বিপ্লবগুলো কি কি বিপ্লব আছে, প্রথম বিপ্লব হচ্ছে শিল্প বিপ্লব। বিপ্লবগুলোর একটু নাম লিখে নেন, এই একটা বিপ্লব লাগবে, শিল্প বিপ্লব। এরপরে আসবে হচ্ছে আমেরিকান বিপ্লব। এরপরে হচ্ছে ফরাসি বিপ্লব, খুবই ইম্পর্টেন্ট। রুশ বিপ্লব খুবই ইম্পর্টেন্ট। রুশ বিপ্লব থেকে প্রশ্ন আসতে পারে, কারণ রুশ বিপ্লবের ধারায় কিন্তু এখন এই যে যুদ্ধটা হচ্ছে। তারপরে হচ্ছে চীনের সমাজতান্ত্রিক বিপ্লব, চীনের সমাজতান্ত্রিক বা সাংস্কৃতিক, দুইটাই লাগবে, চীনের সমাজতান্ত্রিক ও সাংস্কৃতিক বিপ্লব। এরপরে হচ্ছে ইসলামী বিপ্লব, রোজ ভেলভেট অরেঞ্জ বিপ্লব। রাজধানী ও মুদ্রা, রাজধানী ও মুদ্রা লাগবে, খুব বেশি ইম্পর্টেন্ট না, তবে লাগে। চতুর্থ শিল্প বিপ্লব, চতুর্থ শিল্প বিপ্লব। ওকে, এই জায়গাগুলো থেকে আমাদের প্রশ্ন হয়। বিপ্লব,
এরপরে প্রথম দ্বিতীয় বিশ্বযুদ্ধ আপনারা অনেকেই হচ্ছে খুব মন দিয়ে পড়েন, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এটা তেমন ইম্পর্টেন্স নাই। দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে একটা প্রশ্ন আসলেও আসতে পারে, তবে না আসার সম্ভাবনাই বেশি, একদমই না আসার সম্ভাবনা বেশি প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে। বিশ্বযুদ্ধ থেকে এখন আর প্রশ্ন হয় না। তবে বিশ্বযুদ্ধ পরবর্তী যে অবস্থা বা হচ্ছে স্নায়ুযুদ্ধ কিন্তু প্রশ্ন হয়, স্নায়ুযুদ্ধ পড়তে হবে, স্নায়ুযুদ্ধ পড়তে হবে। ওকে, স্নায়ুযুদ্ধ। এবার আসি আমরা যে এই যে বিভিন্ন দেশের মধ্যে যে বিরোধপূর্ণ অঞ্চলগুলো আছে, ওকে, বিরোধপূর্ণ অঞ্চল, মিলিটারি গোষ্ঠী, এই জায়গাগুলো আমাদের পড়তে হবে। যেমন কালাপানি বা লিপু লেক, এই দুইটা ভারত এবং নেপালের মধ্যে বিরোধপূর্ণ অঞ্চল। এরপরে হচ্ছে নিউমুর বা হচ্ছে ইয়া দেশ যারা হচ্ছে আছে, দক্ষিণ তালপট্টি যে একটা জায়গা আছে, এটা হচ্ছে নিয়ে বাংলাদেশ এবং ভারতের মধ্যে ঝামেলা। এরপর হচ্ছে লাদাখ নিয়ে হচ্ছে জম্মু কাশ্মীর ও চীনের মধ্যে ঝামেলা। তারপর হচ্ছে পানমুনজয় নিয়ে হচ্ছে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে ঝামেলা। গোলান মালভূমি নিয়ে সিরিয়া এবং ইসরায়েলের মধ্যে ঝামেলা। অর্থাৎ ইন্টারন্যাশনালি যে জায়গাগুলো বিরোধপূর্ণ সীমানাগুলা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। বিরোধপূর্ণ সীমানাগুলো এখান থেকে পড়তে হবে। বিরোধপূর্ণ সীমানা। এরপরে হচ্ছে সামরিক ঘাঁটি থেকে ইদানিং প্রচুর প্রশ্ন হয়। সামরিক ঘাঁটি, এই সামরিক ঘাঁটি থেকে ইদানিং প্রচুর প্রশ্ন হয়, সামরিক ঘাঁটি পড়তে হবে। সামরিক ঘাঁটি কি? সাপোজ এটা হচ্ছে ইন্ডিয়া, এটা হচ্ছে বাংলাদেশ, তারপরে হচ্ছে কোনো কারণে হচ্ছে এটা ইউএসএ। হ্যাঁ, ইউএসএ, এটা ইউএসএ, এটা হচ্ছে ইন্ডিয়া, এটা হচ্ছে বাংলাদেশ, বিডি বাংলাদেশ। এখন বড় বড় কান্ট্রিগুলা তুলনামূলক একটু ওদের চেয়ে দুর্বল কান্ট্রিকে কন্ট্রোলে রাখার জন্য যেটা করে, ছোট ছোট দেশগুলো আছে সেগুলোতে নিজেদের সামরিক ঘাঁটি করে, কি বলে, সামরিক ঘাঁটি স্থাপন করে। এটার কাজ কি আসলে, অ্যাক্টিভিটিস কি? দেখেন, কোনো কারণে যদি ইউএসএ এই ভারতকে ভয় দেখাতে চায় একটু, তাহলে এখান থেকে যদি একটা কোনো কিছু নিক্ষেপ করতে চায়, মিসাইল বা কোনো কিছু, একটা লং রেঞ্জে কিন্তু নিক্ষেপ করতে হবে। কিন্তু এখানে যদি পারমাণবিক একটা থাকে, মানে সামরিক একটা ঘাঁটি থাকে বাংলাদেশের, এখানে তো তাদের অস্ত্র টস্ত্র মজুদ থাকে, এখান থেকে ঠুস করে একটা করে অস্ত্র করতে পারবে এখান থেকে। তো যদি কোনো কারণে ভারত আবার আগ্রাসী হয়ে যায়, আক্রমণ করতে চায়, কিন্তু এখানে তো এটা তো আসলে বাংলাদেশের মাটি, চাইলেই আক্রমণ করতে পারবে না। আবার বাংলাদেশের মাটি তো পাশাপাশি এদের তো অল্প কিছু সৈন্য আর হচ্ছে ট্রুপস এখানে আছে, যখন এরা আক্রমণের চিন্তা ভাবনা করবে, এরা টুক করে পালায় নিজের দেশে চলে গেল। কিন্তু এখান থেকে কম দূরত্বে আক্রমণ করাটা সহজ, কিন্তু ভারত এখান থেকে এত দূরে আক্রমণ করাটা কিন্তু কঠিন। তো যার কারণে বড় বড় দেশ যেগুলো আছে, যেগুলো ইন্টারন্যাশনাল পাওয়ার নিয়ে খেলাধুলা করে, এরা কি করে, যেই দেশগুলোতে হচ্ছে তাদের শক্তির মানে অ্যাপ্লাই করা দরকার, তার পাশে ছোট ছোট দেশগুলোতে হচ্ছে তারা সামরিক ঘাঁটি স্থাপন করে। এই জন্য কোন দেশের সামরিক ঘাঁটি কোথায়, এটা থেকে প্রায় সময় এখন প্রশ্ন আসে। যেমন ইউকুশুকু প্রশান্ত মহাসাগরে, এটার মালিকানা হচ্ছে জাপান, এগুলা হচ্ছে আসে। তারপর হচ্ছে গুয়াম হচ্ছে প্রশান্ত মহাসাগরে, মালিকানা যুক্তরাষ্ট্র কিন্তু গুয়ামের হচ্ছে তারপরে যুক্তরাজ্যের একটা আছে দিয়াগো গার্সিয়া, এটা হচ্ছে ভারত মহাসাগরে। সেম ভাবে হচ্ছে জিবুতি আছে একটা চীনের, লোহিত সাগর বা এডেনে হচ্ছে এটার অবস্থান। তো এই জায়গাগুলো অল্প কিছু সামরিক ঘাঁটি আছে, এগুলোর নাম মুখস্থ করতে হবে এবং কোথায় কারা মালিকানা, সামরিক ঘাঁটির অবস্থান কোথায় এবং সামরিক ঘাঁটিটার মালিক কে, এটা জানতে হবে। এরপরে যে জায়গাটা আমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট, মানে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর দ্বিতীয় অধ্যায় বলতে যেটা বোঝায়, সেটা হচ্ছে আন্তর্জাতিক চুক্তি ও সনদ। কোন কোন চুক্তিগুলো আমাদের পড়তে হবে একটু আমি বলে দিই। আন্তর্জাতিক চুক্তি ও সনদ। ম্যাগনা কার্টা, বিষয়বস্তু এবং সাল লাগবে। ম্যাগনা কার্টা কি জিনিস? এই যে ইংল্যান্ডের রাজাদের ক্ষমতা হ্রাসের জন্য যে একটা আন্দোলন হয়েছিল বা চুক্তি হয়েছিল, সেটাই হচ্ছে ম্যাগনা কার্টা। এটা 1215 সালে হয়েছিল। ওকে, ম্যাগনা কার্টা আমাদের যেমন 6 দফা, 1966 সালের 6 দফা, এই 6 দফাকে কিন্তু ম্যাগনা কার্টার সাথে তুলনা করা হয়, কারণ এটা হচ্ছে যারা শাসক ছিল তাদের ক্ষমতা হ্রাসের জন্য যে একটা এরপরে হচ্ছে ওয়েস্টফালিয়া চুক্তি। ওয়েস্টফালিয়া চুক্তি কি? এটা হচ্ছে এটার মাধ্যমে একদম 30 বছরের যে একটা জার্মানি এবং ফ্রান্সের মধ্যে যুদ্ধ হয়েছিল কেন্দ্রীয় ইউরোপের মধ্যকার, এই যুদ্ধের সমাপ্তি ঘটে হচ্ছে এই ওয়েস্টফালিয়া চুক্তির মাধ্যমে। ওকে, এরপরে হচ্ছে বিল অফ রাইটস বা ইংলিশ বিল অফ রাইটস।
ইংলিশ বিল অফ রাইটস, এটা হচ্ছে যুক্তরাষ্ট্র যে আছে এই যে বিল অফ রাইটস, এই রাইটসটা হচ্ছে ইয়াতে শাসন করে, মানে ব্রিটিশ পার্লামেন্টে এটা হচ্ছে এস্টাবলিশ করা হয়। ওকে, যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম 10টা সংবিধান সংশোধনীকে হচ্ছে বিল অফ রাইটস বলা হয়। এবার আসে ভার্সাই চুক্তি। এই ভার্সাই চুক্তিগুলো খুবই ইম্পর্টেন্ট। ভার্সাই চুক্তি, এই প্রত্যেকটা চুক্তি সম্পর্কে আপনারা ইউটিউবে সার্চ দিলে ছোট ছোট আকারে ভিডিও পাবেন, যেখানে এই চুক্তি সম্পর্কে খুব সুন্দর ক্লিয়ার কনসেপ্ট আপনাদেরকে দিয়ে দিয়েছে অনেক চ্যানেল। হ্যাঁ, আপনারা যারা চুক্তিগুলো নিয়ে সমস্যা হয় তারা অবশ্যই এবং অবশ্যই ইউটিউবের মধ্যে এই নামগুলো লিখে সার্চ দিবেন, দেখবেন অসংখ্য ভিডিও চলে আসছে। আপনারা ভিডিওগুলো দেখে নিলেই কিন্তু মোটামুটি ভাবে কি করবেন বুঝে যাবেন। এই যে প্রথম ভার্সাই চুক্তি যেটা হয়েছিল, এটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা। ওকে, ফ্রান্সের রাজধানী ভার্সাইতে হচ্ছে এই যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের মধ্যে প্রথম ভার্সাই চুক্তি হয়েছিল। আর ভার্সাইয়ের দ্বিতীয় চুক্তি হয়েছিল হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ যখন হয় তার হচ্ছে কনক্লুশন স্বরূপ এই ভার্সাইয়ের দ্বিতীয় চুক্তি হয়েছিল। এরপরে হচ্ছে প্যারিস প্যাক্ট, ভার্সাই চুক্তি 1 এবং 2। প্যারিস প্যাক্ট, প্যারিস প্যাক্টটা হচ্ছে প্যারিস চুক্তি নামে পরিচিত। এটা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি প্রয়োগ নিষিদ্ধকরণ, অর্থাৎ কোনো দুইটা দেশ আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে কি কি শক্তি প্রয়োগ করতে পারবে না সেই সম্পর্কিত যে ইয়েগুলো রয়েছে সেগুলো হচ্ছে প্যারিস প্যাক্টের মধ্যে রয়েছে। এরপরে হচ্ছে ইন্টারন্যাশনাল বিল অফ হিউম্যান রাইটস, মানবাধিকার, যেটা বিশ্ব মানবাধিকার দিবস পালন করা হয়। ইন্টারন্যাশনাল বিল অফ হিউম্যান রাইটস, ইন্টারন্যাশনাল বিল অফ হিউম্যান রাইটস, এটা হচ্ছে আমাদের জানতে হবে। এরপরে হচ্ছে জেনেভা কনভেনশন, খুবই ইম্পর্টেন্ট। জেনেভা কনভেনশন অর্থাৎ যুদ্ধ একটা যে হয়, যুদ্ধ হওয়ার পরে এই যুদ্ধ সম্পর্কিত যে ইয়েটা আছে, কি বলে, যুদ্ধ সম্পর্কিত যে নিয়মগুলো রয়েছে, আসলে যুদ্ধবন্দীদের সাথে কেমন আচরণ করা হবে, যুদ্ধে আহতদের সাথে কেমন আচরণ করা হবে, সবকিছু জেনেভা কনভেনশনে। তারপর আমাদের কূটনীতিকদের সমস্ত বিষয়াবলী কিন্তু এই জেনেভা কনভেনশনে আলোচনা করা হয়েছে। জেনেভা কনভেনশন। এরপরে হচ্ছে আমাদের মহাশূন্য চুক্তি, যেটাকে আউটার স্পেস ট্রিটি বলা হয়, অর্থাৎ মহাশূন্যে কিভাবে শক্তি প্রয়োগ করা হবে সেই সম্পর্কে নিষেধাজ্ঞা সম্পর্কে যে বলা হয়েছে এটাকে বলা হচ্ছে মহাশূন্য চুক্তি। আচ্ছা, আউটার স্পেস ট্রিটি, মহাশূন্য চুক্তি, এগুলার হচ্ছে সালগুলো লাগবে, কত সালে স্বাক্ষর হয়েছিল এবং কয়টা দেশ স্বাক্ষর করেছিল। বিষয়বস্তু কি, চুক্তির বিষয়বস্তু, স্বাক্ষরের সাল এবং কতগুলো দেশ করেছিল। এরপরে হচ্ছে আপনার রয়েছে এবি মিসাইল ট্রিটি, এবিএম ট্রিটি। তারপরে আসতে হচ্ছে সল্ট, স্ট্র্যাটেজিক আর্মস লিমিটেশন টক্স, ক্যাম্প ডেভিড চুক্তি। এগুলো সব আমি ইচ্ছা করলে আপনাদের সামনে আলোচনা করতে পারি, অনেক সময় লাগবে, করছি না, কারণ হচ্ছে এগুলো সবগুলা খুব সুন্দর করে ইউটিউবের মধ্যে দেয়া আছে, সবগুলা চুক্তি ইউটিউবে দেয়া আছে। এই জন্য আপনারা যখন যেটা পড়বেন একটু করে দেখে নেবেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবেন। এখন বলতে গেলে অনেক সময় লাগবে, কারণ আমাদের লিখে দিতে হবে আগে, কারণ আমাদের তো ক্রাশ কোর্স, আমাদের তো শেষ করতে হবে। আমি আগে বলে দিই ইম্পর্টেন্ট জিনিসগুলো, তারপর আপনারা এগুলো দেখে নিয়েন। ক্যাম্প ডেভিড চুক্তি, শেনজেন চুক্তি, এই চুক্তিগুলা খুব সুন্দর করে আপনাদের ইয়াতে দেয়া আছে, কি জানি বলে, সিরিয়ালি। আমি যে সিরিয়াল লিখছি এটা সাধারণত প্রিসেপ্টরস এর সিরিয়াল, প্রিসেপ্টরস ডাইজেস্টের মধ্যে সুন্দর করে দেয়া আছে, কিন্তু ঘটনা হচ্ছে প্রিসেপ্টরস এর মধ্যে সবগুলোর মেইন জিনিসগুলো দেয়া নাই অনেকগুলোর, যে আসলে এই সেনজেন চুক্তিটা বলতে কি বোঝায়, এটা কি পারপাসটা কি, এই পারপাসটা আপনারা একটু ভিডিওতে দেখে নেবেন। ওকে, এরপরে হচ্ছে ম্যাস্ট্রিস চুক্তি, ম্যাস্ট্রিস চুক্তি, অসলো, ডেটন, তারপর হচ্ছে অটোয়া, বেলফাস্ট, উইরিভার, অটোয়া, বেলফাস্ট, উইরিভার, স্টার্ট, এনপিটি, সিটিবিটি। আমি প্রিসাইজ জব সলিউশন বইটা নিতে চাই ঈদের পরে ভাইয়া। সিটিবিটি,
টিফা। এই কয়েকটা মোটামুটি ভাবে আন্তর্জাতিক চুক্তি বা সনদ যদি আপনারা জানেন, কি জন্য হয়েছিল, কত সালে হয়েছিল, এইটুক জিনিস জানলেই মোটামুটি হয়ে যাবে, এবং কোথায় ইয়েগুলো হয়েছিল, চুক্তিগুলো হয়েছিল। আপনার যদি তারপরেও কোনো চুক্তিটা বুঝতে সমস্যা হয়, আগামী ক্লাসে আমাকে একটু কমেন্ট করে আমি বলে দেওয়ার চেষ্টা করব। তবে এগুলো সবগুলো চুক্তি সম্পর্কিত তথ্য আপনারা ইউটিউবে পেয়ে যাবেন। নিজে প্রথমে পড়ে যদি কোনো কারণে মনে হয় যে এটা আমার একটু ডিটেল জানা দরকার, আপনারা ইউটিউবে সার্চ করবেন। এই আমাদের মোটামুটি আজকের ক্লাসের আলোচনা। সবাই রোজা রাখছেন? ইন্টারন্যাশনালের টপিকগুলো একটু বোরিং, কিন্তু যদি একটু বুঝে বুঝে পড়েন তাহলে হোপফুলি অনেকটাই হেল্প হবে।